নমস্কার, আমি সন্দীপ। কিছু ভুতুড়ে কান্না দিয়ে ভরানো আমার ডায়েরি ভূতেরও কষ্ট হয়, সেই ডায়েরি থেকেই আজ আপনাদের জন্য গন্ধ। এবার আপনাদের কানে ভাসবে আমাদের বিশেষ নিবেদন গন্ধ। নীলমণিবাবু মাসখানেক হলো রাতের বেলা দু চোখের পাতা এক করতে পারেন না। প্রায় সারা রাতটাই লণ্ঠনের টিমটিমে আলোয় লালচে ঘোলাটে অন্ধকারের মধ্যে পাশে শুয়ে থাকা অসুস্থ স্ত্রীর একঘেয়ে নিঃশ্বাসের গঁ গঁ শব্দ শুনে আর ঘরের কড়িকাঠগুলোর দিকে তাকিয়েই কেটে যায়। বেশ অনেকগুলো চিন্তা তার মাথার মধ্যে ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে। মাসখানেক হলো তার স্ত্রী মনোরমা দেবী অসুস্থ হয়েছেন। আশেপাশের দু তিনটে গ্রাম থেকে অনেক হাতুড়ে ডাক্তারকে ডেকেও আনা হয়েছে, কিন্তু কেউই ধরতে পারছে না মনোরমা দেবীর কী ব্যামো হয়েছে। এছাড়াও অনেক হাকিম বদ্যি মন্ত্রতন্ত্রও করা হয়েছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। নীলমণিবাবুর স্ত্রী ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছেন। কিন্তু তুমি যদি নীলমণিবাবুর মন পড়তে পারতে, তাহলে বোধহয় তোমার বুঝতে একটুও অসুবিধা হতো না যে এটা নীলমণিবাবুর সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ নয়। ওনার সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো যেসব হাতুড়ে ডাক্তার দেখে গেছেন, তাদের মধ্যে একজন বয়স্ক হাতুড়ে ডাক্তার মনোরমা দেবীকে দেখা মাত্রই পরামর্শ দিয়েছেন শহরে গিয়ে বড় ডাক্তার দেখিয়ে একটা অপারেশন করতে পারলে তবেই কিছু হতে পারে। এখানে ফেলে রাখলে তো আমি কোনোই আশা দেখছি না। তবে তা অনেকগুলো টাকার ব্যাপার, তা প্রায় 20-50 হাজার তো হবেই। এই টাকাটা নীলমণিবাবুর কাছে কিছুই নয়, তার কারণ ওনার চটা সুদের ব্যবসা। উনি বহু গরিব চাষিকে ভাতে মেরে তার চোখের জলে সিন্ধুক বোঝাই করেছেন। ওই রকম 20-50 হাজার টাকা ওনার আলমারির দেরাজ হাতড়ালেই পাওয়া যাবে। কিন্তু ওনার মতো কিপ্টে মানুষ পৃথিবীতে খুবই কম আছে। উনি যদি একবার কোনো টাকা সিন্ধুকবন্দি করে ফেলেন, তাহলে সে টাকাটা ওই সিন্ধুক থেকে বার করার সাধ্যি কারোর নেই। তাই উনি একটা মস্ত বড় দুশ্চিন্তায় পড়লেন। ওনার বন্ধকি কারবারের বন্ধকি জিনিস মাপবার সেই ছোট্ট পাল্লাটার একদিকে স্ত্রীর জীবন আর অন্য পাল্লাটায় তার সিন্ধুকের জমানো গুপ্তধন থেকে একটা একটা করে নোট মনে মনে চাপাতে লাগলেন। তিনি তার অত্যন্ত হিসেবি বুদ্ধি দিয়ে বিচার করে দেখে নিতে চাইলেন একটা মানুষের জীবনের দাম ঠিক কত। আর রাতের অন্ধকারে মস্ত বড় কাঠের পালঙ্কয়ে শুয়ে তিনি কড়িকাঠের দিকে তাকিয়ে যখন এই হিসেব করেন, তখন ঘরের লণ্ঠনের লালচে ঘোলাটে গুমোট অন্ধকারের মধ্যে দুটো কালো কালো ছায়ামূর্তি তার চোখের সামনে ভেসে ওঠে। দুটো ছায়ামূর্তি নীলমণি চাটুর্যের। একটা সুদখোর হিসেবি নিষ্ঠুর নীলমণি চট্টোপাধ্যায়, আর অন্যটি একটু শান্ত ভীতু আর একটু অবজ্ঞার সাথে অসুস্থ স্ত্রীকে ভালোবাসেন এমন এক অসহায় নীলমণি চাটুর্যে। একটা ছায়ামূর্তি দম্ভে পরিপূর্ণ হয়ে গম্ভীর গলায় বলে, না নীলমণি, একদম নয়। মানুষ আজ আছে কাল নেই, তার জন্য এতগুলো টাকা খরচ কেবলমাত্র বেহিসেবিরাই করে।
কিন্তু তুই তো এতটা বেহিসেবি নয়। আর পয়সা দিয়ে যদি মানুষকে ধরে রাখা যায়, তাহলে পৃথিবীতে কি সবাই অমর হয়ে যেত না? যার সময় ফুরিয়ে যাবে সে তো চলেই যাবে। মাঝখান থেকে কেবল অতগুলো টাকা ভস্যে ঘি ঢালাই হবে। এতক্ষণ আর একটা ছায়ামূর্তি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল নীলমণিবাবুর ভাবনার দৃশ্যপটে। সে এবার আমতা আমতা করে বলল, যতই যাই হোক, আমার আমার বউ তো এতকাল আমায় রেঁধে বেড়ে দিয়েছে, সেবা করেছে। সে সে আজ চোখের সামনে এমন এমন বিনি চিকিৎসায়। এবার অপর ছায়ামূর্তিটি প্রায় হুঙ্কার দিয়ে উঠল, বিনি চিকিৎসায়? বিনি চিকিৎসায় মানে কি? এই তো এত ডাক্তার বদ্যি করা হলো, কম গাঁটের করি তো আর খসলো না। আর রাঁধা বাড়ার কথা, এই যে 1 মাস হলো মনোরমা শয্যাগত হয়েছে, তুই কি খেতে পাচ্ছিস না নীলমণি? রাজা বিনা কিন্তু রাজ্য আটকে থাকে না, এই বলে রাখলুম আমি। প্রায় প্রতিদিনই নীলমণিবাবু এইভাবেই নিজেই নিজের সঙ্গে লড়াই করেন সারা রাত ধরে। আর প্রতিদিনই সেই দাম্ভিক সুদখোর হিসেবি নীলমণি চারুজ্যে জিতে যায়। আর রাতের শেষে নীলমণিবাবুর কাছে কতকগুলো ব্যর্থ অজুহাত ছাড়া আর কিছুই থাকে না। সকালবেলা যখন নীলমণিবাবুর চাকর ধনঞ্জয় জিজ্ঞাসা করে, কর্তা, একখান কথা বলি। বল, নীলমণি চারুজ্যে গম্ভীর গলায় বলেন। বলি গিন্নিমাকে একবার শহরের ডাক্তারবাবুকে তো দেখিয়ে আনলে হয়। ওনার অবস্থা যে আর চোখে দেখা যায় না। নীলমণিবাবু হতাশার সুরে উত্তর দেন, না রে ধনা, অনেক ভেবে দেখলাম, যদি তোর গিন্নিমার সেরে ওঠার হয় তো এই গ্রামের ডাক্তারের হাতেই হবে, নচেত শহরে গিয়েও কোনো লাভ হবে না। যা কপালে আছে তার খণ্ডাবে কে? এরপর এই অজুহাতের আড়ালেই একটা একটা করে মুহূর্ত মনোরমা দেবীর জীবন থেকে কমে যেতে লাগল। আর কিছুদিনের মধ্যেই মনোরমা দেবী ইহলোকের মায়া কাটিয়ে পরলোকে পাড়ি দিলেন। আর নীলমণিবাবুর কাছে পড়ে রইল একটা মস্ত বড় লোহার সিন্ধুক ভর্তি যখের ধন, আর সাথে রয়ে গেল সেই ব্যর্থ অজুহাতটা। কপালের লেখা সে কি বদলানো যায়? স্ত্রীর মৃত্যুর পর থেকে নীলমণিবাবুর বেশিরভাগ সময়টাই কাটত আড়তের বন্ধকি কারবারে। শুধু রাতে যেটুকু সময় তিনি বাড়িতে ফিরতেন, তখন সেই অন্ধকার ঘরের মধ্যে সিন্ধুকের কাছে দাঁড়ালে নিজেকে বড্ড বেশি যক্ষ যক্ষ বলে মনে হতো, যেন এক রাস পাপের ধনসম্পদ তিনি যক্ষ হয়ে আগলে রেখে চলেছেন। তার ভাবনার জগতে আজও সেই দুটো ছায়ামূর্তি নিজেদের মধ্যে লড়াই করে চলেছে। সেই শান্ত অসহায় নীলমণি আজও বলে, বউটা যদি থাকতো, দুটো কথা বলার লোক থাকতো। কিন্তু সেই দাম্ভিক সুদখোর নীলমণির সাথে সাথে হুঙ্কার ছাড়ে, কিন্তু এই এত অর্থ, এর কি কোনো মূল্য নেই? বউ গেলে অর্থ দিয়ে নতুন বউ কেনা যাবে, কিন্তু অর্থ একবার যার হাত ছাড়ে, শত চেষ্টাতেও তা আর ফেরানো যায় না। নীলমণি চারুজ্যের চোখ লোভে চিকচিক করে ওঠে। তিনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন। এত পর্যন্ত প্রায় সব ঠিকঠাকই ছিল, আগের মতো। কিন্তু এরপর থেকেই সমস্যা শুরু হতে লাগল। সেদিন পাড়ার সাধন চাটুর্যের নাতির পৈতের অনুষ্ঠান ছিল। যথারীতি নীলমণিবাবুরও সেখানে নিমন্ত্রণ ছিল। নীলমণিবাবু পাঁঠার মাংস খেতে ভীষণ ভালোবাসতেন,
কিন্তু খরচের ভয়ে তিনি পাঁঠার মাংস খুব একটা বেশি কিনতেন না। নিমন্ত্রণ বাড়ির মেনুতে পাঁঠার মাংস ছিল। তিনি মনে মনে অনেকখানি আনন্দিত হয়ে নিমন্ত্রণ বাড়ির ভোজ খেতে গেলেন। কিন্তু বাড়ি ফিরে এসে তিনি তার চাকর ধনঞ্জয়কে বললেন, ধনা, এই ধনা, আগে আগে বলুন কর্তা। বলি, বাটি করে দুটো মুড়ি বাতাসা দিয়ে দেখি। ধনঞ্জয় একটু অবাক হয়ে বলল, কেন কেন কর্তা, নেমন্তণ বাড়ির রান্না বুঝি ভালো হয়নি? না রে, সব ঠিকঠাকই ছিল, কিন্তু যেই পাঁঠার মাংসটা মুখে তুলেছি অমনি একটা পোড়া গন্ধে আমার গোটা গাটা গুলিয়ে উঠল। একেবারে নাড়ির ভাত উঠে আসার উপক্রম। ঠাকুর ঠাকুর বুঝি মাংসটা ধরিয়ে ফেলেছিল? এবার নীলমণিবাবু একটু অন্যমনস্কভাবে বললেন, না রে, এ গন্ধ সে পোড়ার গন্ধ নয়, এটা অনেকটা শ্মশানের মানুষ পোড়ার গন্ধ। এই ঘটনার পর নীলমণিবাবু অসুস্থ হয়ে পড়লেন। কিছু খেলেই তিনি বমি করে ফেলতেন। ডাক্তারের পরামর্শে সকালে কতিলার জল আর মাসখানেক ওষুধপাতির সঙ্গে দুপুরে ঝোল ভাত খেয়ে তিনি একটু সুস্থ হয়ে উঠলেন। তারপর একদিন বিকেল বেলায় তার খুব ইচ্ছে হলো গঙ্গার ধারে হাওয়া খেয়ে আসবেন। অনেক দিন বাড়ির বাইরে বেরোনো হয়নি, কেমন একটু একঘেয়ে একঘেয়ে লাগছে। বাইরে বেরিয়ে এলে হয়তো শরীরটাও একটু ফুরফুরে হবে। তাই তিনি একাই গিয়ে বসলেন গঙ্গার পাড়ে। গঙ্গার ঝিরঝিরে বাতাসে বসে থাকতে বেশ ভালোই লাগছিল। মনে মনে ভাবলেন, অনেক দিন পর এমন প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। কিন্তু হঠাৎ একটা গন্ধে নীলমণিবাবুর নাকটা কুঁচকে গেল। সেই পোড়ার গন্ধটা, সেই মানুষ পোড়ার গন্ধ। তিনি তাড়াতাড়ি পাঞ্জাবির পকেট থেকে রুমালটা বার করে নাকে চাপা দিলেন এবং ভালো করে চারিপাশটা দেখলেন কোথাও মরা পুড়ছে কিনা। কিন্তু কোথাও তিনি মরা পুড়তে দেখতে পেলেন না। এবার তার গাটা একটু ছমছম করে উঠল, আর সেই গন্ধটাও তীব্র হয়ে উঠতে লাগল। পড়ন্ত বিকেলের মনমরা ঘোলাটে অন্ধকার যত বাতাসে গুলে যেতে লাগল, ততই বাড়তে লাগল সেই মানুষ পোড়ার গন্ধটা। সেটা এত তীব্র হয়ে উঠল যে সেটা রুমাল ভেদ করে নীলমণিবাবুর নাকে প্রবেশ করতে লাগল এবং গোটা শরীর তার গুলিয়ে উঠল। তিনি দ্রুত পায়ে বাড়ির দিকে চলতে শুরু করলেন। এই দিনের পর থেকে তিনি কেমন একটু চুপ করে যেতে লাগলেন, যেন একটা অজানা ভয় তাকে গ্রাস করে ফেলেছে। তিনি বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধই করে দিলেন। তিনি সারাদিন ঘরবন্দি হয়ে থাকতেন, কেমন একটু গুম মেরে গেলেন। সারাদিন অন্ধকার ঘরের মধ্যে একটা লণ্ঠনের টিমটিমে আলোয় তার সিন্ধুক ভর্তি যখের ধন আর একটা বাক্স ভর্তি স্ত্রীর সোনার গয়না তিনি নেড়ে চেড়ে দেখতেন, হাহা করে হাসতেন আর বিড়বিড় করে বলতেন, সারা জীবন এই ধন সম্পদের জন্যই তো আমি বেঁচেছি, আর বাকি জীবনটাও আমি এই ধন সম্পদ নিয়েই কাটিয়ে দেব। এমনই একদিন রাতের বেলা তিনি যখন গয়নার বাক্সটা খুলে গয়নাগুলো লণ্ঠনের হলদেটে আলোয় দেখছেন, হঠাৎ তার মনে হলো তার সামনের দেওয়ালে ঝোলানো আয়নাটায় কিসের যেন একটা ছায়া পড়েছে। তিনি মুখ তুলে
কিছু না দেখতে পেলেও সেই গন্ধটা তার নাকে এসে ধাক্কা মারল। তার মনে হলো সেই মানুষ পোড়ার গন্ধটা ঠিক তার পেছন দিক থেকে আসছে। তিনি ভয়ে ভয়ে পেছন দিকে ঘুরে তাকালেন। দেখলেন দরজার ঠিক সামনে একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। নীলমণিবাবু ভয়ে ভয়ে বললেন, কে কে ওখানে? সেই ছায়া মূর্তিটা একটা তীব্র চিৎকার করে বলে উঠল, আমি। চিনতে পারছিস না? আমি মনোরমা। নীলমণিবাবু সিট দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নিচের দিকে নেমে গেল। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, কিন্তু তুমি তো। আমি ফিরে এসেছি। বেঁচে থাকতে তুই তো আমার একটাও মনের আশা মিটতে দিসনি। ইচ্ছে ছিল আর আর কটা দিন বাঁচব, তুই তুই আমায় বাঁচতেও দিলি না। ওই যে গয়নাগুলো কত সাত করে আমার বাপ আমায় দিয়েছিল, তুই তুই একদিনও আমায় গায়ে গলাতে দিসনি। বিয়ের পর থেকে ও গয়নার বাক্স তোর কাছে। তুই যেমন বেঁচে থাকতে আমার আশা পূরণ হতে দিসনি, আমিও তোর আশা পূরণ হতে দেবনি। পাঁঠার মাংস খাওয়া যেমন ঘুচিয়েছি, এবার তোর বাঁচাও আমি ঘোচাবো। এই বলে সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিটা এগিয়ে এসে নীলমণিবাবুর চোখের সামনে গয়নার বাক্স থেকে একটা একটা করে গয়না নিয়ে নিজের গায়ে গলাতে লাগল। নীলমণি চারুজ্জে পাথরের মূর্তির মতো পাশে রাখা পালঙ্কটাতে বসে রইলেন। সব গয়না পরে সেই ছায়ামূর্তিটা হাসতে হাসতে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তারপর সকালে ধনঞ্জয় নীলমণিবাবুকে ডাকতে এসে দেখল তিনি পালঙ্কতে বসে আছেন, চোখ দুটো বিস্ফারিত হয়ে রয়েছে। ধনঞ্জয় ধীরে ধীরে ডাকল, কর্তা, ও কর্তা। তবুও নীলমণি সাড়া দিলেন না। ধনঞ্জয় হাতটা দিয়ে একটু ঠেলা মারতেই তার বরফের মতো ঠান্ডা দেহটা পালঙ্কের ওপর মুখ থুবড়ে পড়ল। এতক্ষণ আপনারা শুনছিলেন গন্ধ,